শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না সরকার। দিল্লি দুবাইয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগেও মেলেনি নিশ্চয়তা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। পূজা মণ্ডপে প্রতিমা স্থাপন সহ সকল প্রস্তুতি সম্পন্ন। কাল মহাষষ্ঠী, ঢাকেশ্বরীতে নিরাপত্তা মহড়া। বৃহস্পতিবারও ছুটি ঘোষণা। এইবার বৃহস্পতিবারে সরকার আজকের ভিতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। গাইডলাইন না পাওয়ায় 90 দিনে বিচার বিভাগ সংস্কার সম্ভব নয় বললেন কমিশন প্রধান। দ্রুত নিষ্পত্তি, ভোগান্তি কমানোয় জোর। এবং নতুন জরিপে সুন্দরবনে বেড়েছে 11টি বাঘ। 100 বর্গ কিলোমিটারে 3টি করে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না অন্তর্বর্তী সরকার। দিল্লি ও দুবাইয়ে যোগাযোগ করেও কূটনৈতিক চ্যানেলে নিশ্চয়তা মেলেনি। ভারতে অবস্থান করা রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেবার কোনো কারণ নেই। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাইমা বীর। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে। তারপর থেকেই জল্পনা কল্পনা শুরু হয় শেখ হাসিনা ভারতেই থাকবেন না অন্য দেশে আশ্রয় চাইবেন। যদিও গেল 2 মাসে বিভিন্ন অডিও বার্তায় তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর মধ্যে গত 19 সেপ্টেম্বর ভারতে 45 দিন থাকার ভিসার মেয়াদ শেষ হয় শেখ হাসিনার। এরপর বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছেড়ে আরব আমিরাতে আশ্রয় নেবার বিষয়টি প্রচারিত হবার পর ফের আলোচনায় আসে বিষয়টি। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের থেকে। উত্তরে উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়টি জানে না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লি ও দুবাইয়ের সাথে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। ব্রিফিংয়ে উঠে আসে ভারতে অবস্থান করা সাবেক এমপি মন্ত্রীদের ট্রাভেল পাস ইস্যুর বিষয়টি। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে চাওয়া যেতে পারে। শেখ হাসিনাকে ভারত থেকে সরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো তথ্য তার কাছে নেই। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরে অফিসিয়ালি বেশি কিছু জানে না বাংলাদেশ। এটা আমি বলতে পারবো না, আমেরিকাকে জিজ্ঞেস করেন তারা চাপ দিয়েছে কিনা। নাইমা বীর, এখন ঢাকা। একদিন বাড়লেও দুর্গাপূজার ছুটি। বৃহস্পতিবারও থাকছে সরকারি ছুটি। দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন ডিএমপি কমিশনার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনার বিচার করা হবে। এদিকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব। প্রতিমা স্থাপন সহ প্রস্তুতি শেষ হয়েছে মণ্ডপে মণ্ডপে। আরও জানাচ্ছেন মাঝারি মন। ষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার। ইতিমধ্যেই রাজধানী সহ দেশজুড়ে প্রস্তুত করা হয়েছে 32,000 পূজামণ্ডপ। দেবীপক্ষের সূচনা লগ্নে ঘরের মেয়ে দুর্গাকে বরণ করে পূজা অর্চনা করতে অপেক্ষার ক্ষণ গুনছেন মর্তের সন্তানরা। সেই সাথে ঢাকের বোল, কাসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পূজা মণ্ডপগুলো। সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনায় শঙ্কাও রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে। পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহড়া হয় ডিএমপির বিভিন্ন ইউনিট সদস্যদের। আধুনিক প্রযুক্তিসহ মহড়ায় অংশ নেয় সোয়াত টিম, ডগ স্কোয়াড।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার জানান, রাজধানী সহ দেশজুড়ে দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিকারে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আরটিওআই ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা, আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন, সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। অনেক দিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর দুর্গাপূজার সরকারি ছুটি একদিন বাড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মাহফুজ আলম। শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিচারের আশ্বাস দেন মাহফুজ আলম। চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা করে বাংলাদেশ সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদ। সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। এ সময় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় 8 দফা দেয় এই দুই সংগঠন। এই প্রথমবার বাংলাদেশে দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে এনটিএমসির পক্ষ থেকে। সেখানে ৩১,৪৬১টি পূজা মণ্ডপ এবং সমস্ত স্টেক হোল্ডাররা এটার সাথে যুক্ত আছেন। বাংলাদেশ পূজা পরিষদের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। দুর্গত এলাকায় পূজার আয়োজন স্থানীয় সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আয়োজকরা স্থির করবেন। প্রতিমা নির্মাণ সহ পূজায় সাত্ত্বিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। বন্যাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত বছরের তুলনায় এবছর পূজা মণ্ডপের সংখ্যা কমেছে বলেও জানানো হয় এই সভায়। মাঝার ইমন, এখন, ঢাকা। বিচার বিভাগের সংস্কার নিয়ে এখনও নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক শেষে এই কথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। জানান, নিজেদের কাজ এগিয়ে নিতে বৈঠক শুরু করেছে কমিশন। বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো, বিচারপতি নিয়োগের নীতিমালা নিয়ে আলোচনা হয়। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই বিভিন্ন খাতের সংস্কার করার নীতিগত সিদ্ধান্ত নেয়। এরপরেই গঠিত হয় সংস্কার কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে। পরে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন কমিশনের সদস্যরা। 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। কমিশন প্রধান বলেন, পুরোপুরি স্বাধীন বিচার বিভাগ একটি ভ্রান্ত ধারণা। সরকার ছাড়া বিচার বিভাগ চলে না। বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। অ্যাবসলিউট সেপারেশন, এটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে। কমপ্লিট সেপারেশন জুডিশিয়ারি বলতে কিচ্ছু নাই, কোনোটাই নাই। অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারবে না। এই যদি কোর্ট না থাকে, বিচার বিভাগ যদি না থাকে, দেশ চলতে পারবে না। কি কি বিষয়ে সুপারিশ করা হবে এই প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, বিচার বিভাগ সংস্কার নিয়ে এখনো কোনো নির্দেশনা সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। তবে বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো, দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়গুলোকে জোর দিচ্ছে কমিশন। আমরা জনসাধারণের সুখ সুবিধাটা দেখব। আমরা এখন ধরেন একটা মামলার প্রসেস যে আরম্ভ হয়, একটা সমন ইস্যুতে দেখা যায় 7 বার 8 বার ফেরত আসে। এটা কীভাবে নিরসন করা যায় সেইটার দিকে আমরা নজর দেব, বিলম্ব যাতে না হয়। এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। ইতিমধ্যে সরকার থেকে আমরা গাইডলাইন কিছুটা পেয়ে যাব।
বিচার বিভাগের সব পক্ষের সঙ্গে বৈঠক করা সহ ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তবে রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকার সুপারিশ নিয়ে বসতে পারে বলে মনে করেন কমিশন প্রধান। ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী সমিতি আছে, ওদের সাথে আলাপ আলোচনা করতে হবে, কারণ ওদেরও তো অনেক বিচার থাকে, টেকনিক্যাল ওদের এটা, এগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করবো। তো জাহিদ হাসান, এখন, ঢাকা। সাইবার সিকিউরিটি আইনটি নিরাপত্তার চেয়ে বেশি প্রয়োগ হয়েছে বাক স্বাধীনতা হরণে। এছাড়া আইনটির অধিকাংশ ধারা অসম্পূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডিজিটাল মাধ্যমে নাগরিকের বাক স্বাধীনতা নিশ্চিত করাই নতুন আইনের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বিটিআরসির চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। 2018 সালে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনার মুখে 2023 সালে নতুন রূপ দিয়ে নামকরণ করা হয় সাইবার নিরাপত্তা আইন। কিন্তু আইনটিকে বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা, অসম্পূর্ণ ও বাক স্বাধীনতা হরণের অন্যতম হাতিয়ার হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের উদ্যোগে সাইবার নিরাপত্তা আইন, নিরাপত্তা ও বাক স্বাধীনতার ভারসাম্য কেমন শীর্ষক আলোচনার আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, এ আইনে নিরাপত্তা নিয়ে যতটুকু চিন্তা করা হয়েছে তার চেয়ে বেশি হরণ করা হয়েছে বাক স্বাধীনতা। আইনটির অধিকাংশ ধারা অসম্পূর্ণ ও তথ্য নিরাপত্তা ও সংরক্ষণ নিয়েও নেই কোনো সুনির্দিষ্ট নীতিমালা। এতে আগামী দিনে বাংলাদেশের তথ্য বেহাতের শঙ্কা আছে বলে মনে করেন তারা। এখন যেভাবে আইনটা আছে এতে অনেকেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে অপরাধ করতে উৎসাহিত হতে পারে। আমার মনে হয়েছে যে ডাটার সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার এবং অপরাধের শাস্তির যে বিষয়টি, সেটা এই আইনে নির্ধারণ করে করা উচিত। তাই নতুন আইনের প্রয়োজন হবে না। আসলে আইনের কোনো সমাধান না, বরং আইন যদি আমরা অনেক সময় ব্রিটিশ আইনের সমালোচনা করি যে ব্রিটিশরা আমরা এখনো ফলো করছি, সেটা নিয়ে সংস্কার দরকার আছে। আমি তার সম্পূর্ণ একমত যে সেটা আর্থিক যুগী করার জন্য কি পরিবর্তন দরকার সেটা করতে হবে। কিন্তু কোন মাধ্যমে অপরাধ হলো তার জন্য মাধ্যম ভিত্তিক একটা করে আইন তৈরি করতে খুব মুশকিল। ফ্রি স্পিচ মানে কি একেবারে ক্লিয়ার ডেফিনিশন মানে দেওয়া দরকার, এবং এখানে কোনো রকম গ্রে এরিয়া থাকা উচিত না। এবং শুধু তাই না, থাকলেই হবে না, সেটাকে অ্যাওয়্যার করতে হবে, সচেতন করতে হবে সবাইকে। মানুষকে আমি এখানে প্রথমত তাকে কারেক্টেড হওয়ার জন্য একটা সুযোগ থাকতে হবে, এবং সেই জন্য বুঝতে পারে যে আমি এই ধারাটাকে যদি ভায়োলেট করি তাহলে আমার জন্য একটা জরিমানা বা আমার একটা শাস্তি আছে। সাইবার সিকিউরিটি আইনের ধারাগুলো অসম্পূর্ণ বলে মনে করেন অনেকে। ভাষাগত কারণেই এই আইন পরিবর্তন করে খুব বেশি লাভ নেই, তাই আইনটি বাতিল করে নতুন আঙ্গিকে লিখতে হবে বলে মনে করেন তারা। এছাড়া পরোয়ানা ছাড়া তল্লাশির 42 নম্বর ধারাটি সম্পূর্ণ বাতিল করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইবার সিকিউরিটি নিশ্চিত করার সঙ্গে ডিজিটাল মাধ্যমে বাক স্বাধীনতাও যেন রক্ষা করা যায়, সেদিক বিবেচনায় এই আইনকে ঢেলে সাজাতে হবে। তাই সাইবার সিকিউরিটি আইনটি বাতিলের দিকে গেলেও নতুন আইন করার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা জরুরি বলে মনে করেন সরকারের এই দুই কর্মকর্তা। আইনটি যেন খুব দ্রুতই আবার পরিবর্তন করতে না হয়, তাই আইওটি এবং এআই নিয়ে নতুন সব ধারা অন্তর্ভুক্ত করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। নতুন জরিপে বাঘের সংখ্যা 11টি বেড়ে এখন 125। বাঘ শুমারি প্রকাশ অনুষ্ঠানে আরও জানানো হয়, এখন সুন্দরবনের প্রতি 100 বর্গ কিলোমিটারে 2টির বেশি বাঘ রয়েছে। এখানে কর্মকর্তারা বাঘের খাবার চিত্রা, হরিণ ও বন্য শূকরের পর্যাপ্ত মজুদ থাকায় অতি বিপন্ন এই প্রজাতিটির সংখ্যা আরও বাড়ার আশা করছেন। আর বন ও পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, সুন্দরবন বাঁচাতে রামপালের দূষণের বিষয়ে মূল্যায়ন শুরু করা হবে। আছান লিমনের প্রতিবেদন। এটা মনে হয় বাগমামার এলাকা। তার কি কিছুতে সন্দেহ হচ্ছে? দিনে কিংবা রাতে এভাবে বনের রাজাদের চোখ ফাঁকি দিয়েই গোপন ক্যামেরাগুলো তুলে এনেছে তাদের অলস কিংবা কর্মচঞ্চল সময়ের ছবি, এবং সে সংখ্যাটি একেবারে কমও নয়। 2023 সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই গবেষক দল প্রায় 11 লাখ ছবি সংগ্রহ করেছে, যা এখন উচ্চতর গবেষণার জন্য যাচাই বাছাই হচ্ছে। আর এই ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির বদৌলতে জানা যাচ্ছে সুন্দরবনে বাড়ছে অতি বিপন্ন বাঘের সংখ্যা। সবশেষ জরিপের ফল, 6000 বর্গ কিলোমিটার সুন্দরবনের 605টি অঞ্চলে বাঘ মিলেছে 125টি, যার মানে প্রতি 100 বর্গ কিলোমিটারে বাঘ আছে 3টির কাছাকাছি। 3 কোটি টাকা ব্যয়ের বাঘশুমারি প্রকল্পের হিসাব ধরে বন ও পরিবেশ মন্ত্রণালয় বলছে, যা আগের তুলনায় মোটামুটি 10% বেশি। মূল থ্রেট হচ্ছে চোরা শিকারি। সুতরাং সেই চোরা শিকারিটার মধ্যে
সুন্দরবনের যে জলদস্যু বনদস্যু ছিল তারাও কিন্তু এই চোরা শিকারীদের সাথে তাদের কানেকশন ছিল। সেই হিসেবে জানেন যে আজ থেকে 6 বছর আগে সুন্দরবনের থেকে আমাদের র্যাব, কোস্টগার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট, নৌ পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় 6 বছর আগে সুন্দরবনকে কিন্তু বনদস্যু জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু সুন্দরবনের সীমানায় সাবেক সরকারের আমলে প্রতিষ্ঠিত রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এ ব্যাপারে প্রশ্ন করলে পরিবেশ উপদেষ্টা বলেন তারা রামপাল এবং নতুন প্রতিষ্ঠিত শিল্পগুলোর দূষণের প্রকৃত চিত্র প্রকাশ করতে চান। রামপালে যে এয়ার ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। এখানে সুন্দরবনে গজে ওঠা হোটেল, রিসোর্ট, অগ্নিকাণ্ড ও চোরা শিকারীদের নিয়েও জানতে চান সাংবাদিকরা। আমরা সুন্দরবনে পর্যটনটাকে কি করে একটা নিয়মের মধ্যে আনা যায় করে ফেলবো। এই যে ট্যুর অপারেটরদেরকে বলা, ওদের কাছ থেকে মতামতগুলো আনা, এগুলি আসুক, ডুজ অ্যান্ড ডোন্টস এর একটা তালিকা আপনারা দেখতে পাবেন। এটা খালি তালিকা দেখবেন না, এটা আপনারা এনফোর্সমেন্টও দেখতে পাবেন। সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রি যাপন ইস্যুতে পরিবেশ উপদেষ্টা বলেন 15 অক্টোবর হোটেল মালিকদের সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে 20 অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। রাত্রি যাপনে দুটো বিষয়, রাত্রি যাপনের ব্যাপারে আগের তো সিদ্ধান্ত ছিল, আর পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আগের সিদ্ধান্ত ছিল। এখন সেইগুলো আমরা বাস্তবায়ন যদি করতে চাই, তাদের মতামতগুলো কি, তবে রাত্রি যাপন এবং পর্যটন সীমিত এটা নিয়েই তাদের সিদ্ধান্তগুলো তারা আমাদেরকে বলেছেন 15 তারিখের মধ্যে জানাবেন। বাঘ শুমারি প্রকাশের অনুষ্ঠানে জানা যায় সারা পৃথিবীতে বাঘের সংখ্যা 3840টি এবং আন্তর্জাতিক মান অনুসারে সুন্দরবনে বাঘের ঘনত্ব হওয়া উচিত 100 বর্গ কিলোমিটারে 4.5টি। এই হিসেবে সুন্দরবনে মোট বাঘ থাকা উচিত 270টি। পরিবেশ উপদেষ্টা আশাবাদী করতে চাইছেন তারা নীতি, আইনসহ সামগ্রিক সংস্কারের উদ্যোগ নিয়ে পরিবেশ ও বৈচিত্র্য সংরক্ষণের সেই পথে আগাচ্ছেন। আজহার লিমন, এখন, ঢাকা। দেখছেন এখন বিকেল। বাজারে অনুমোদনহীন হ্যান্ডসেটের দাপটে বিপাকে রয়েছে দেশের মোবাইল সংযোজন শিল্প, কিন্তু এ নিয়ে নিষ্ক্রিয় বিটিআরসি। 5G অফিসিয়াল ফোন কিনতে গেলে মিনিমাম আমাকে 30+ বাজেট রাখতে হয়। এই জন্য ওই বাজেটের মধ্যে আমি একটা আনঅফিসিয়াল ফোনই আমি আর কি চয়েস করছি আমার জায়গা থেকে। স্টুডেন্টরা ধরেন অফিসিয়াল ফোন অ্যাফোর্ড করার মতো আমাদের বাজেটটা নাই, সো যার কারণে আমরা আনঅফিসিয়াল ফোনটাই প্রেফার করি আর কি। প্রতিটা হ্যান্ডসেটে একটা করে IMEI নাম্বার থাকে এবং সেই IMEI নাম্বার বিটিআরসি আমাকে অনুমোদন দিলেই কিন্তু আমি ম্যানুফ্যাকচারিং করতে পারি। সংকটে থাকা কিছু ব্যাংকে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত প্রয়োজনীয় টাকা তুলতে পেরে কিছু গ্রাহক সন্তুষ্ট থাকলেও কেউ জানিয়েছেন অসন্তোষের কথা। এছাড়া অনলাইন ও ছোট শাখা থেকে টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এমন পরিস্থিতিতেও 900 কোটি টাকার নগদ প্রবাহ আছে পরিশোধ পুনর্গঠন করা 11 ব্যাংকের। তবে ব্যাংকের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা পাওয়া তহবিলের সদ্য ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাবেন আতাউর নিয়ন। এমনভাবেই গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারার বিষয়টি বুঝিয়ে বলছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক নারী কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিতে বেসরকারি ব্যাংক থেকে সহায়তা পাওয়ার পর আগের থেকে গ্রাহকদের টাকা দেওয়ার অঙ্ক বাড়িয়েছে ব্যাংকটি। কয়েকদিন আগেও যেখানে 5,000 টাকা দিতে দেখা গেছে, এখন তার পরিমাণ 10 থেকে 20,000 পর্যন্ত হয়েছে। ফলে চাহিদা পূরণ না হলেও অতি প্রয়োজনীয় টাকা পাওয়ার কথা জানান গ্রাহকরা। সেই সাথে থাকছে প্রতিদিনই টাকা উত্তোলনের সুযোগ। তাই কিছুটা স্বস্তির কথা জানান তারা। আমি 30,000 টাকা তোলার জন্য আসছি, কিন্তু আমার এখন 10,000 টাকার বেশি দিচ্ছে না। টাকা দিচ্ছে, তবে না করতেছে না, প্রতিদিন দিচ্ছে। আপনি প্রতিদিন আসেন, 10,000 করে নিয়েছি 5 দিন, আজকে নিতেছি 20,000। সহায়তা পাওয়া 4 ব্যাংকের মধ্যে ন্যাশনাল ও সোশ্যাল ইসলাম ব্যাংকেও দেখা গেল একই চিত্র। আমি আসলাম 3 লাখ টাকার জন্য, দিয়েছে 20,000। এককালীন দিতে পারবো না বলতেছে, আমাদের প্রবলেম। তবে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে ইসলামী ব্যাংকে। চাহিদা অনুযায়ী নিজ ব্রাঞ্চের গ্রাহককে পুরো টাকাই দিচ্ছে ব্যাংকটি। অন্য কোনো ব্রাঞ্চের হলে তাহলে ওনার দিতে একটু কনফিউজ করছে, আর যদি এই ব্রাঞ্চের হয় তাহলে ওনারা যা চাবেন তাই দিতে পারছে। অ্যাকাউন্ট হচ্ছে হেড অফিস কমপ্লেক্স ব্রাঞ্চে, বাট আমি লোকাল অফিসে গেলে ওইখানে পাই না, ইভেন এখনও পাচ্ছি না। তবে অল্প করে প্রতিদিন টাকা তোলার সুযোগ থাকলেও অসন্তুষ্টির কথা জানায় অনেক গ্রাহক। আবার নিজ শাখায় ব্যর্থ হয়ে বিভিন্ন ব্রাঞ্চে ঘুরেও টাকা না পাওয়ার কষ্টের কথা জানান বেশ কিছু গ্রাহকরা। আজকে আমার এমার্জেন্সি টাকা দরকার, বললো যে এখানে দিতে পারবো না, টাকা যান। আসছি ঢাকা,
এই ব্রাঞ্চে, এখন বলে এখানে দিতে পারবো না, আপনারা ওইখানে যান। এরকম 3-4 জায়গায় ব্রাঞ্চে হয়রানি হচ্ছে, অথচ টাকা পাচ্ছি না, বলতেছে 5,000 টাকা নিয়ে যান। এই পরিস্থিতিতেও গ্রাহকদেরকে ব্যাংক হিসাব খোলা ও আমানত জমা দিতে দেখা গেছে। নিজেদের প্রয়োজন ও নিরাপত্তার কারণেই সংকটের মধ্যেও ব্যাংকে আস্থা রাখার কথাও শোনা গেল। আমাদের তো ব্যাংকে আসতেই হবে, তবে আশা করি ব্যাংকিং খাতটা স্বচ্ছভাবে যদি এটা ক্লিয়ার হতে পারে, জনগণ আস্থা আরও দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। তারল্য সহায়তা পেয়ে পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো হয়েছে বলে জানান এই শাখা ব্যবস্থাপকরা। তবে অবস্থার আরও উন্নতি ও গ্রাহকের পুরানো আস্থা ফিরিয়ে আনতে বেশ সময় লাগবে বলে জানান তারা। মেজর অভিযোগ নাই, কিন্তু ধরেন একজন 5 লাখ টাকা দাবি করছে, থেকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, তো বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্টটা যদি আরেকটু পাই তো আমরা পেমেন্টটা ভালোভাবে দিতে পারবো, আমাদের গ্রাহক আবার আমাদের আস্থা রাখবে এবং টাকা ডিপোজিট হবে। পেমেন্ট চ্যানেলগুলো আনইন্টারাপ্টেড করতে পারবো, গ্রাহকরাও তাদের লেনদেনের পরিমাণ বাড়াবেন এবং এভাবে আস্তে আস্তে একটা স্বাভাবিক লেনদেনের জায়গায় ইনশাল্লাহ আমরা যেতে পারবো। ইমপ্রুভমেন্ট শুরু হয়েছে, হয়তো কিছুটা সময় লাগবে। প্রথম দফায় বেসরকারি ব্যাংকগুলো থেকে 4টি ব্যাংক সহযোগিতা পাওয়ার পর গ্রাহকদের টাকা অনেকটাই ফিরিয়ে দেওয়া শুরু করেছে। তবে চাহিদা অনুযায়ী পুরো টাকা ফেরত না দেওয়া বা অনলাইন পেমেন্ট সিস্টেম বন্ধ থাকায় এখনও গ্রাহকদের আস্থা ফিরে আসতে শুরু করেনি। সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, যদি সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেওয়া না হয় বা গ্রাহকদের চাহিদা সর্বোচ্চ পূরণ করা না হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংকিং খাতের উপর গ্রাহকদের যে আস্থা ছিল তা ফিরিয়ে নিয়ে আসা অনেকটাই কঠিন হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন গভর্নর দায়িত্ব গ্রহণ করে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করে। এতে এস আলম ও শিকদার পরিবার, সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদারদের কারণে ধুঁকতে থাকা 8টি সহ অর্থ সংকটে পড়ে 11টি ব্যাংক। পরে এই ব্যাংকগুলোকে দায়িত্ব নিয়ে বেসরকারি ব্যাংক থেকে সহায়তা পাওয়ার ব্যবস্থা করে কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রথম ধাপে 4টি ব্যাংকে 5টি ব্যাংক 945 কোটি টাকা সহায়তা দেয়। পরে সোনালী ব্যাংক ও আগের 5টি মিলে সেই 4টি ব্যাংকেই 1480 কোটি টাকার সহায়তা প্রদান করে। আমরা যে 11টা ব্যাংককে আলাদাভাবে বোর্ড রিকনস্টিটিউট করেছিলাম, তার মধ্যে আমি যদি দেখি যে ক্যাশ ফ্লো দেখি, পজিটিভ ক্যাশ ফ্লো, অর্থাৎ আমার গ্রাহকের চাহিদা মেটানোর পরেও ওই ব্যাংকগুলোর মধ্যে উদ্ধৃত তারল্য আছে প্রায় 900 কোটি টাকা। অপরদিকে ব্যাংক খাতের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকগুলোকে একে অপরের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান এই বিশ্লেষক। যে টাকাটাই পাচ্ছে সেই টাকাটাই ডিপোজিটারকে দিতে হবে, দিয়ে আস্থা অর্জন করতে হবে। কারণ হচ্ছে যে আমি এখন সর্বোচ্চ আমাকে ফান্ড ইউটিলাইজেশন, প্রপার ফান্ড ইউটিলাইজেশন না করতে পারলে দুর্বল ব্যাংকগুলোকে সামনের দিকে কিন্তু আর দাঁড়াতে পারবে না। এটা তাদের জন্য একটা সুযোগ। হারিয়ে যাওয়া সুশাসন নিশ্চিত, আত্মসাৎ হওয়া টাকার সর্বোচ্চ ফিরিয়ে আনা ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির মাধ্যমে এ খাতের আস্থা ফিরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আতাউনিয়ন, এখন, ঢাকা। চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সক্ষমতা থাকার পরও দেশে অনুমোদনহীন মোবাইল সেটের বাজার বাড়ছে। এ কারণে বছরে প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কাছে অনুমোদনহীন মোবাইল সেট বন্ধের উপায় থাকলেও সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে করে মার খাচ্ছে সম্ভাবনাময় দেশীয় এই শিল্প। আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাবেন নাজমুস সাকিব। চীনসহ বিভিন্ন দেশ থেকে এভাবেই বক্সবন্দি হয়ে মোবাইল যন্ত্রাংশ আসে দেশে। পরে সেগুলো আলাদা রুমে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। মাদারবোর্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংরক্ষণ করা হয় স্মার্ট র্যাকের মাধ্যমে। বসানো হয় আইডেন্টিফিকেশন নম্বর। টাচ স্ক্রিন, ক্যামেরা সহ বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা শেষে পাঠানো হয় অ্যাসেম্বলিং রুমে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেশিনের মাধ্যমে পুরো মাদারবোর্ডের উপর লাগানো হয় আঠা। এরপর সেগুলো আরও কয়েকবার স্ক্যানিং ও ম্যানুয়ালি পরীক্ষা করা হয়। পরে মাদারবোর্ডের সঙ্গে ফোনের মূল কাঠামো সংযোজন করে পাঠানো হয় কারখানার আরেক কামরায়। এখানে মাদারবোর্ডকে জোড়া দেওয়া হয় ডিসপ্লের সঙ্গে। এর সঙ্গে জুড়ে দেওয়া হয় মাউথ স্পিচ, স্পিকার, সিম কাভার, ক্যামেরা সহ ফোনের গুরুত্বপূর্ণ সব যন্ত্র। এরপর লাগানো হয় ব্যাটারি। রোবোটিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় ও নিখুঁতভাবে লাগানো হয় প্রতিটি স্ক্রু। ব্যাক কাভার লাগানোর পর একটি মোবাইল সেটের প্রায় 80 ভাগ সম্পন্ন হয়ে যায়। পরে ফোনটিকে পাতলা পলিথিনে পেঁচিয়ে আরও একটি ব্যাক কাভার পরিয়ে পরীক্ষা করা হয় সব যন্ত্র নিখুঁতভাবে লেগেছে কিনা। এ অবস্থায় ফোনটিতে ইনস্টল করা হয় সফটওয়্যার। পরে 60% পর্যন্ত চার্জ করার জন্য বসানো হয় চার্জারের সঙ্গে।
ফোনে সিম প্রবেশ করিয়ে টেস্ট করা হয় ইন্টারনেট, কলিং সহ যাবতীয় অ্যাপ্লিকেশন, ওয়াইফাই এর সক্ষমতাও যাচাই করা হয় এ পর্যায়ে। পরে ফোনগুলোতে IMEI স্টিকার লাগানোর পর প্রস্তুত হয় প্যাকেজিংয়ের জন্য। আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি হয়তো প্রায় 1000 খানেক ধাপ পেরিয়ে আপনার হাতে উঠেছে। দেশে প্রায় 5 কোটির বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকে এবং এই স্মার্টফোনগুলো দেশেই 17টি কারখানার মাধ্যমে উৎপাদনে যাচ্ছে। তবে 40% যে অবৈধ মার্কেট রয়েছে স্মার্টফোনের বাজারে, সেগুলো যদি কমানো যায়, আগামী দিনে এর সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হবে। আনঅফিসিয়াল মোবাইল ফোনের চাহিদা কতটা স্মার্টফোনের দোকানে গেলেই তা বোঝা যায়। ক্রেতাদের একটি বড় অংশ আগ্রহ নিয়ে কিনতে আসেন এসব ফোন, কারণ অফিসিয়াল ফোনের চেয়ে বেশ কিছুটা কমে পাওয়া যায় এসব মোবাইল সেট। As a student, like 4,000 to 5,000 taka is a huge amount for a student. 5G অফিসিয়াল ফোন কিনতে গেলে মিনিমাম আমাকে 30+ বাজেট রাখতে হয়। এই জন্য ওই বাজেটের মধ্যে আমি একটা আনঅফিসিয়াল ফোনই আমি আর কি চয়েস করছি আমার জায়গা থেকে। স্টুডেন্টরা ধরেন অফিসিয়াল ফোন অ্যাফোর্ড করার মতো আমাদের বাজেটটা নাই, সো যার কারণে আমরা আনঅফিসিয়াল ফোনটাই প্রেফার করি আর কি। বিক্রেতারা বলছেন, যেহেতু চাহিদা রয়েছে তাই এসব মোবাইল সেট তারা বিক্রি করেন। বেশিরভাগ মোবাইল ফোনই আনঅফিসিয়াল পাওয়া যায়। দুই রেঞ্জের কাস্টমার আছে, কিছু রেঞ্জ আছে উপরে মানে যারা একটু ফ্ল্যাগশিপ ইউজ করে, আবার আনঅফিসিয়ালেরও কাস্টমার আছে। অফিসিয়াল ফোনের দাম হচ্ছে আপনার 40, সেই ফোনটাই আপনার আনঅফিসিয়ালি সেল হচ্ছে মাত্র আপনার হচ্ছে 30 বা 28 এরকম সেল হচ্ছে। তখন কাস্টমার দেখতেছে যে না, আমার হচ্ছে আনঅফিসিয়াল নিলে লাভ হচ্ছে বেশি। প্রায় 100% স্থানীয় কর্মী দিয়ে দেশেই মোবাইল সেট তৈরি করছে চীনের প্রযুক্তিপূর্ণ নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। দেশের চাহিদা মিটিয়ে আগামীতে রপ্তানির লক্ষ্য প্রতিষ্ঠানটির। কিন্তু বিদেশ থেকে আসা আনঅফিসিয়াল মোবাইল সেটের দাপটে স্থানীয় উদ্যোক্তারা ক্ষতির শিকার হচ্ছেন। তাই নিয়ন্ত্রক সংস্থাকে এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন মোবাইল সেট নির্মাতারা। মাত্র 2-3টা রুট আছে যেই রুটগুলো দিয়ে ইন্টারন্যাশনালি আসলে ফোনগুলো আসে। সেই জায়গাটাই যদি আমরা কন্ট্রোল করতে পারি, এয়ারপোর্টে যদি আমরা আসলে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার ধারণা এটা করবে। এই বছরই $560 বিলিয়ন স্মার্টফোনের একটা মার্কেট আছে এবং যেটা 2034 সালে গিয়ে অলমোস্ট $1200 বিলিয়ন একটা মার্কেট হবে। চিন্তা করি যে না, আমরা আগামী 10 বছরে এইটার 5%ও নিব, তাহলে দেখা যায় যে about 50 বিলিয়ন এর একটা মার্কেট কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের কাছে আনঅফিসিয়াল মোবাইল সেট বন্ধের উপায় থাকলেও তা প্রয়োগ করা হচ্ছে না। এতে করে এই শিল্প বিকাশের সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। 4-5 বছর আগে যেখানে গ্রে মার্কেটটা ছিল প্রায় 5% নাগাদ, সেই গ্রে মার্কেট স্লোলি হতে হতে এখন প্রায় দাঁড়িয়েছে প্রায় 40% মতো। আমরা বলছিলাম যে দেখুন, এই টেকনোলজি প্রোডাক্ট কিন্তু গ্রে বন্ধ করা খুব ইজি, কারণ এই প্রতিটা হ্যান্ডসেটে একটা করে IMEI নাম্বার থাকে এবং সেই IMEI নাম্বার BTRC আমাকে অনুমোদন দিলেই কিন্তু আমি ম্যানুফ্যাকচারিং করতে পারি। আমি কিন্তু যে কোনো হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং করতে পারি না। পরিসংখ্যান বলছে, আনঅফিসিয়াল মোবাইল সেটের কারণে বছরে প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ফের ভারী বৃষ্টির কবলে ময়মনসিংহ অঞ্চল। বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা। নেত্রকোনায় কংস নদীর পাড়ে ভাঙন, 1.5 লাখ পানিবন্দী। বাড়ি ঘর তলে হাইরিয়া হনা রাস্তাঘাটে আমরা আসি। ভাবছিলাম যে পানি কমছিল, বাড়ি ঘরে ভাই এটা তো আর বাকি মিলল না। ফসল মাছ শব্দ বাঁচে গেছে গেলা, বাড়ি ঘর রাস্তাঘাট সব। গ্রামবাসী খাবারের জন্য তীব্র সংকটে ভুগছে এবং পানিবাহিত রোগের সমস্যা সৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বেশিরভাগ স্থান থেকেই নামতে শুরু করেছে পানি। তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। পানির স্রোতে ভেঙে গেছে অনেক ঘরবাড়ি। দুর্গত এলাকায় তীব্র সংকট দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানির। 3 জেলা মিলিয়ে এখনও পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। বিস্তারিত দেখব প্রতিবেদনে। বন্যার পানিতে ভাসছে দুর্গত এলাকার বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। খেয়ে না খেয়ে কোনো রকমে চলছে বানভাসী মানুষের জীবন। ময়মনসিংহ অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ। হালুয়াঘাট, ধুবাউড়া ও ফুলপুর উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা হলেও যেতে চান না অনেকেই। দুর্ভোগ দুর্দশা মাথায় নিয়েই রয়ে গেছেন আপন ঠিকানায়।
বৃষ্টি হলেই বেড়ে যায় পানি। এ নিয়ে দুশ্চিন্তা ভর করেছে নতুন করে। এই 2 দিন তো একটু কমছে, আবার রাত্রে বৃষ্টি থেকে আবার বাড়তে হয়েছে। বাড়ি ঘর তলে হাইরিয়া হনা রাস্তাঘাটে আমরা আছি। উদ্ধার করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এই সব এলাকার মানুষগুলো আসলে আশ্রয় কেন্দ্র সম্পর্কে এতটা অবগত না, তা আশ্রয় কেন্দ্রে যেতে রাজি না। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও শিশু খাদ্যের জন্য চলছে হাহাকার। এদিকে সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা যথেষ্ট নয়। থাকি আশ্রয় কেন্দ্রে অনেক থাকার খবর নেব গেছে নেয় না কেউ স্যার। আমরা বর্তমান বাড়িঘর সারা গরু বাছলে এদিক সেদিক চলাফেরা করতেছি। ত্রাণ সামগ্রী বেশি দরকার, ত্রাণ সামগ্রী থাকলে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারতাম। শেরপুরে, ঝিনাইগাতি, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসতবাড়ি থেকে নেমে যাচ্ছে পানি। তবে বন্যা কবলিত এলাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পানির তীব্র স্রোতে ভেঙে গেছে বেশিরভাগ ঘরের অবকাঠামো। দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। স্যাঁতসেঁতে বসত ঘরে নেই রাত্রিযাপনের পরিবেশ। চারণভূমি ডুবে থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে গবাদি পশুর। থাকার ঘরে পানি নামছে, কিন্তু রান্নাঘরে পানি নামে নাই। আমাদের আরো কষ্টটা বাড়ছে। দেখা যাচ্ছে যে আমরা চুলাতে রান্না করতে পারতেছি না। ঘর বাড়ি ভেঙে তো গেছে, এখন আমরা আস্থার মধ্যে উঠে আসি। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমছে নেত্রকোনার সবকটি নদ নদীর পানি। তবে পানি কমলেও পর্যাপ্ত ত্রাণ সহায়তার অভাবে বানবাসীরা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী 4 উপজেলার প্রায় 40,000-এর বেশি মানুষ। আমাদের এখানে দুইটা রাস্তা ভাঙ্গা যাওয়ানে আমরা বাজার আসতে পারি না, কিছু নিতে পারি না, খাইতেও পারি না। 5 দিন ধরে কষ্ট করতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, সব মানুষ এই অবস্থায়। এদিকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, ময়মনসিংহে 3 উপজেলার বানভাসী মানুষের জন্য 63 টন চাল ও 7 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের জিআর চাউল রয়েছে এবং আমাদের নগদ ক্যাশও আছে। চাহিদার প্রেক্ষিতে বিতরণের সাপেক্ষে আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে বন্যার পানিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। ভ্রমণের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় পর্যটক শূন্য 3 পার্বত্য জেলা, যা চলবে 21 অক্টোবর পর্যন্ত। এতে স্থবির পাহাড়ের পর্যটন। পূজা ও কঠিন চিবরদান অনুষ্ঠানকে ঘিরে আগে থেকে বুকিং হওয়া হোটেল মোটেলের বুকিং বাতিল করেছেন পর্যটকরা। এদিকে পূজার ছুটিতে অন্য বছরের তুলনায় এবারের পর্যটক বাড়ছে কক্সবাজারে। প্রস্তুতি নিতে শুরু করেছেন হোটেলের ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। প্রতি বছর পূজার ছুটিতে পর্যটকে মুখরিত থাকে পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। পর্যটকের ঠাসা সাজেক সহ বেশিরভাগ পর্যটন স্পট এখন জনমানব শূন্য। গেল 1 মাসের বেশি সময় ধরে সাম্প্রদায়িক সংঘাতে অশান্ত পাহাড়, তাতেই ঝিমিয়ে পড়েছে পার্বত্য এলাকার পর্যটন খাত। বোট মালিক, বোট চালক, ব্যবসায়ী যারা আছে আমরা ক্ষতিগ্রস্ত। যারা রাঙামাটিতে ট্যুরিস্ট ব্যবসার সাথে জড়িত আছি, আমরা জানি না আমরা কি করব, আমাদের কি হবে। পূজা ও কঠিন চিবকদান অনুষ্ঠানকে ঘিরে আগে ভাগেই রাঙামাটি শহরের 65টি হোটেল মোটেল, 17টি ইকো রিসোর্ট এবং কাপ্তাই ও সাজেকে 132টি কটেজের বেশিরভাগ রুম বুকিং দিয়েছিলেন পর্যটকরা। তবে সম্প্রতি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে ভ্রমণে না যাওয়ার অনুরোধ জানানোর পর থেকেই বাতিল হয়েছে বেশিরভাগ বুকিং। এমনকি পর্যটন কেন্দ্রগুলোতে যারা অবস্থান করছিলেন তারাও ফিরে গেছেন। এতে ছুটিকে ঘিরে ব্যবসায়ীদের নেওয়া প্রস্তুতি একেবারেই মন্দা। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছর হোটেল মোটেল ও কটেজগুলোতে যেখানে জায়গা দেয়া কঠিন হয়ে পড়ে, বর্তমানে সেখানে পর্যটকের খরা চলছে। এতে অক্টোবরের এই কয়দিনে পার্বত্য জেলার পর্যটন খাতে ক্ষতি হতে পারে 40 কোটি টাকার বেশি। সাম্প্রতিক যে সমস্যা, এসব কারণে রাঙামাটিতে আসলে টুরিস্ট আসছে না, আমরা খুবই লসের মুখে আছি। এদিকে পার্বত্য 3 জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনার পর থেকে কক্সবাজারে বেড়েছে হোটেল মোটেল বুকিং। এরই মধ্যে সমুদ্র নগরীতে ভিড় জমাতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। পূজার ছুটিতে অন্যান্য বছরের তুলনায় এবারে কয়েক গুণ বাড়ছে পর্যটকের সংখ্যা। আগে ভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন হোটেল ব্যবসায়ীরা। এখন পর্যন্ত বুকিং হয়ে গেছে 50% রুম। সামনে এই 3 দিনের বন্ধে আমরা আশা করছি যে কিছুটা গেস্টের চাপ হবে, কেননা আপনারা খাগড়াছড়ি, বান্দরবান ওদিকে আপাতত আছে, পর্যটক নিষেধ করা হয়েছে,
যার কারণে কক্সবাজারে বা এইসব পর্যটক এলাকায় একটু ভিড় হবে বলে আশা করি। পূজা ছুটি আছে এবং স্কুল কলেজ বন্ধ আছে প্রায় 10 দিনের মতো। পর্যটকদেরকে বরণ করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। প্রতি বছর দুর্গাপূজার ছুটি ঘিরে কক্সবাজারে 100 থেকে 150 কোটি টাকার বাণিজ্য হয়। শামীমা রহমান শাম্মী, এখন। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী পলক, সাবেক সাংসদ হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান জেফ্রি ই হিন্টন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মেশিন লার্নিং সম্ভব করতে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনে অবদান। In physics to John Hopfield, Princeton University, USA, and Jeffrey Hinton, University of Toronto, Canada, for foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks. চলতি বছর পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মধ্য দিয়ে মেশিন লার্নিং সম্ভব করে তুলতে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। লার্নিং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের গবেষণা যন্ত্র। হপফিল্ড এমন একটি গঠন তৈরি করেছেন যে তথ্য জমা রাখার পাশাপাশি পুনর্গঠন করতে পারে। হিন্টন এমন পদ্ধতি উদ্ভাবন করেছেন যেটি স্বাধীনভাবে তথ্যের ভেতরের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে এবছরের পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না সরকার। দিল্লি, দুবাইয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগেও মেলেনি নিশ্চয়তা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। পূজা মণ্ডপে প্রতিমা স্থাপন সহ সকল প্রস্তুতি সম্পন্ন। কাল মহাষষ্ঠী, ঢাকেশ্বরীতে নিরাপত্তা মহড়া। বৃহস্পতিবারও ছুটি ঘোষণা। চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। গাইডলাইন না পাওয়ায় 90 দিনে বিচার বিভাগ সংস্কার সম্ভব নয় বললেন কমিশন প্রধান। দ্রুত নিষ্পত্তি, ভোগান্তি কমানোয় জোর। এবং নতুন জরিপে সুন্দরবনে বেড়েছে 11টি বাঘ। 100 বর্গ কিলোমিটারে 3টি করে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।